अहमदाबाद ग्राम्य पुलिस द्वारा पण हे शंकास्पद बांग्लादेशियों से बांग्लादेशियों के गैरकायदे যুদ্ধটা এবার কার্যত আর পারে যুদ্ধ। একদিকে যেরকম সন্ত্রাসের আঁতুর ঘর পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়ার ছক করতে হবে, এবং সেই জন্য আজকে অমিত শাহজির বৈঠক হয়েছে, ভয়ঙ্কর বৈঠক হয়েছে, রাজনাথ সিংজির বাড়িতে বৈঠক হয়েছে। অন্যদিকে বিএসএফ ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এনএসএ অজিত ডোভালজি এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করজি তারা কড়া সিদ্ধান্ত নিয়েছেন, সেই সব সারাদিন ধরে ঘটেছে। কিন্তু তার পাশাপাশি আমাদের বাইরে থাকা যে শত্রুগুলো রয়েছে তার থেকেও বিপজ্জনক হচ্ছে ঘরের মধ্যে লুকিয়ে থাকা এই ছারপোকা আরশোলাগুলো। এই জঙ্গি জেহাদিগুলোই কিন্তু ভারতবর্ষের সারে সর্বনাশ করছে। তাই বাইরে যখন পাকিস্তানকে নির্মূল করতে হবে, তার পাশাপাশি আমাদের ঘরের মধ্যে লুকিয়ে থাকা এই সব ছারপোকাকেও মারতে হবে। সেই ছারপোকা নিধন শুধুমাত্র গুজরাট নয়, কাশ্মীর, অনেক জায়গায় অনেকগুলো ঘটনা ঘটেছে। সারাদিন অনেকগুলোই নাটকীয় উপাদান রয়েছে, এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। প্রথমেই যে খবরটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে, আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু গুজরাট পুলিশ একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই বাংলাতে তৈরি হওয়া আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু নিয়ে অবৈধ বাংলাদেশিরা তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, এবং গুজরাটেও একটা বড় সংখ্যায় তারা রয়েছে। ফলে এই অবৈধ বাংলাদেশি চিহ্নিত অভিযান চলছে কাল থেকে। গতকাল 1400 জনকে ধরা হয়েছিল, কিন্তু সেখানেই অভিযান শেষ হয়ে যায়নি, তাদের ইন্টারোগেশন চলছে, এবং তার মাঝখানে কি নতুন তথ্য উঠে এসেছে, এবং আরো 800 জন অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানিকে আজকে আইডেন্টিফাই করা গেছে। তাদেরকে এইভাবেই তুলে নিয়ে আসা হয়েছে, ভেড়ার পালের মতো পিল 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 করে বেরোচ্ছে। এই ছারপোকা, এই আরশোলাগুলোকেও কিন্তু নিকেশ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় অপারেশন ঘর সাফাই অভিযান চলছে, এবং তাদেরকে ইন্টারোগেশন করে একাধিক নতুন নতুন তথ্য উঠে আসছে। এদিকে যখন এই অবৈধ বাংলাদেশি পাকিস্তানিদের ধরপাকড় চলছে, তখন তখন কাশ্মীরে কিন্তু মিলিটারিরাও ভয়ঙ্কর রকম অ্যাকশন করছে। পেহেলগাম অ্যাটাক, হাউসেস অফ 9 টেররিস্ট ডেমোলিশড ইন 48 আওয়ার্স অ্যাজ সিকিউরিটি ফোর্সেস ইন্টেন্সিফাই অপারেশনস। আরো প্রবল হচ্ছে কাশ্মীরে এই এই মিলিটারিদের অপারেশন, এবং গত 48 ঘন্টায় একজন দুজন নয়, 9 জন জেহাদি জঙ্গি তাদের ঘর উড়িয়ে দেওয়া হয়েছে। বুক চাপড়ে কাঁদছে এখন তাদের বাড়ির লোক, আর বলছে তোরা সারেন্ডার করে যা, বড্ড ভুল হয়ে গেছে, তোরা সারেন্ডার করে যা, আমাদের বাঁচতে দে। আজকে কান্না বেরোচ্ছে, যখন ওই জঙ্গি জেহাদি ট্রেনিং নিতে পাকিস্তানে যাচ্ছিল, তখন তখন বাড়িতে মোটা টাকা চলে আসছিল, তখন তো এই জেহাদের টাকায় খেতে একটুও কিছু গলা কাঁপেনি, গলা দিয়ে গান্ডে পিণ্ডে মাংস মাছ অনেক কিছু তো নেমেছে। আজকে যখন বাড়ি ওড়াচ্ছে সেনারা যারা ভারতের ক্ষতি করছিল, তখন বুক ফাটা কান্না হচ্ছে। কাদের কাদের বাড়ি উড়েছে এখনো অবধি? যে 9 জনের বাড়ি উড়েছে তার মধ্যে আজকেই 4টে ওড়ানো হয়েছে, গতকাল অবধি 5টা ওড়ানো হয়েছিল। প্রথম 4টে যে নাম দেখছেন ওইগুলো হচ্ছে আজকে ওড়ানো হয়েছে। কে? ফারুক আহমেদ লস্করে তৈবার সঙ্গে যুক্ত আছে। তারপর আদনান সফি ডার, লস্করে তৈবা প্লাস দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, মানে যারা ওই টিআরএফ এসেছিল, যারা ওই 26 জন হিন্দুর প্রাণ নিয়ে চলে গেল, তাদের সঙ্গে 2টো সংগঠনের সঙ্গে যোগ ছিল। জামিল আহমেদ সির গজরি, এর বলছে এর অ্যাক্টিভিটি প্রচুর রয়েছে, টেরোরিজম, কিন্তু পার্টিকুলার কোনো সংস্থার সঙ্গে এ যুক্ত নয়, ও বেসিক্যালি সবার সঙ্গে কোলাবোরেট করে চলতো এই মালটা। তারপর আমির নাজির ওয়ানি জৈশে মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল। শাহিদ আহমেদ কুট্টে, এ লস্করে তৈবার জঙ্গি। এরপর জাহিদ আহমেদ আর হাসান উল হক, এই দুজনও ওই 3 নম্বর মালটার মতো, জামিল আহমেদ সির গজরির মতো বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশন করতো, এবং পাকিস্তান থেকে যে ফান্ডিং আসতো সেই ফান্ডিংটা নিয়ে কাশ্মীরি যুবকদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন জায়গায় ব্লাস্ট করাতো, পাথর ছোড়ানোর কাজ করতো।
8 নম্বর হচ্ছে এহসান আহমেদ শেখ লস্করে তৈবার সঙ্গে যুক্ত, এবং হারিশ আহমেদ এও হচ্ছে লস্করে তৈবার সঙ্গে যুক্ত। এই 9 জনের বাড়ি পুরো উড়িয়ে দেওয়া হয়েছে, ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে, একটুও ছিটে ফোটা কিছু নেই, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই শুধু শেষ নয়, এর পাশাপাশি যেটা হচ্ছে, ওই বারবার লোকে বলছিল না সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, এই কাশ্মীরিরা নাকি খুব ভালো, তারা অতিথির মতো একদম বুকে আগলে রেখে দেয়। এই কাশ্মীরিরা এই যে টেরর ফান্ডিং এর পয়সায় চলে এবং এরাই লোকাল সাপোর্টটা দেয়, এরাও সমান দোষী, সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। অস্ত্র মজুদ, থাকা খাওয়ার ব্যবস্থা, পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের সাহায্য করেছিলেন স্থানীয়রাই, তদন্তে শনাক্ত 15। তাহলে যদি সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, সন্ত্রাসবাদী গতিবিধি হয়, এরা লোকাল সাপোর্ট কিসের জন্য দিচ্ছিল? এরা তো ইমিডিয়েটলি প্রশাসনকে কন্ট্যাক্ট করতে পারতো যে আমাদের উপর এরকম প্রেশার আসছে, আমাদেরকে সন্ত্রাসবাদীরা চাপ দিচ্ছে আমাদের এইসব কাজ করতে, আমরা ভারত, আমরা ভারতকে ছাড়া কিচ্ছু কি চিনি না, আপনারা এর ব্যবস্থা করুন। আশেপাশের লোকজন কি করছিল? এদের বাড়িতে এসে জঙ্গিরা অস্ত্র মজুত, থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু করছে। তাহলে জঙ্গি মানে তো বাইরের লোক, তারা আসছে, আশপাশের লোক সেই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে না, অস্ত্র ছোটখাটো জিনিস নিয়ে চলে আসছে, কিছু বুঝতে পারছে না, খুব ছোটখাটো জিনিস পকেটে করে ঢুকে চলে আসছে অস্ত্র, তাহলে আশেপাশের লোক কিছু জানে না। এই সব কটা হচ্ছে সন্ত্রাসবাদী, এবং এদের ধর্ম হচ্ছে এক। কারা কারা আজকে এই কোন 15 জনের তালিকা হয়েছে, 14 জনের একটা তালিকা টাইমস আল জাজিরা বার করেছে, সেখানে নামগুলো শুধু দেখে নিন। মোহাম্মদ আদিল রহমান দিন্টু, এরকম করে যে নামগুলো আছে 14 জনের নাম তারা বার করেছে, এবং ব্র্যাকেটে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তাদের বয়স। এই মানে 21 বছর, 28 বছর, 23 বছর, 20 বছর, 24 বছর, 21 বছর, এরা যেরকম রয়েছে, 39 বছর, 32 বছর, এই যে সেগমেন্টটা রয়েছে পুরো 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 জঙ্গিদের সঙ্গে যুক্ত হিসেবে রয়েছে, এবং এরা জঙ্গিদের লোকাল সাপোর্ট হিসেবে দিয়ে যাচ্ছে। এই যারা বলছেন না যে কাশ্মীরিদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, পর্যটন বন্ধ হয়ে যাবে, এই সন্ত্রাসীগুলোর কার্যকলাপ দেখার পর মনে হচ্ছে সেইটা নিয়ে খুব বেশি উদ্বেগ হওয়ার দরকার আছে, নাকি এর সাজাটা পাওয়ার দরকার আছে? এই যে এদের বাড়িতে জঙ্গি অ্যাক্টিভিটি হচ্ছিল, আশপাশের লোক কি করছিল? এরা না হয় তো জঙ্গিদের সাহায্য করেছে, এরা দোষী, আশপাশের লোকগুলো কম দোষী? কেন মুখ খোলেনি? কেন প্রশাসনকে জানায়নি? কেন ভারত সরকারকে জানায়নি? ভারত সরকার কোন জিনিসটা কমিয়ে রেখেছে এদের জন্য? তো এইসব সাফাই অভিযান চলছে, আইডেন্টিফাই চলছে, কাশ্মীরে ম্যাসিভ ম্যাসিভ সেনা অপারেশন চলছে, কিন্তু এর পাশাপাশি যেটা মূল জায়গা, যেটা সকলেরই ইন্টারেস্টের জায়গা, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে কি করা হবে, কবে অ্যাকশন ডেটা শুরু হবে। একাধিক আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তার মধ্যে প্রথম যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আগামী সপ্তাহে ব্রাজিলে ব্রিক্সের একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনটা কাদের? না, বিদেশ মন্ত্রী এবং যারা এনএসএ রয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার রয়েছেন, তাদের মিটিং হওয়ার কথা ছিল। ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মিটিং অ্যাটেন্ড করছেন না। অর্থাৎ অজিত ডোভাল এবং জয়শঙ্কর জি যে আপৎকালীন অবস্থা তৈরি হয়েছে, সেটা একদম এইখানে ওয়ার রুমে তারা থাকছেন এবং পুরো জায়গাটাকে মনিটর, হ্যান্ডলিং যা যা করার তারা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী সপ্তাহটা, এবং সেই জন্যই কিন্তু এই এনএসএ এবং বিদেশ মন্ত্রীর বৈঠক। ভারত যাচ্ছে না, ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল আমাদের এখন এইখানে থেকে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়ছি, সেই জায়গাটাকে করতে হবে। কিন্তু এর পাশাপাশি এটাও খুব গুরুত্বপূর্ণ, ভারত যখন ব্রিক্সে যাচ্ছে না, আগের ব্রিক্স মিটিংটা ভারতেই হয়েছিল, ভারত কিন্তু বার্তাটা পরিষ্কারভাবে ব্রিক্সের পাশে দিয়ে দিচ্ছে, এবং সেই ব্রিক্সকেও সেটা কিন্তু অ্যাপ্রুভ করছে, ভারতের পাশেই আছে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এর যিনি ডিরেক্টর জেনারেল রয়েছেন, প্রধান রয়েছেন, সেই দলজিৎ সিং চৌধুরী স্যার, তিনি কিন্তু আজকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ অমিত শাহজির যে মন্ত্রক রয়েছে সেইখানে গেছেন, এবং সেখানে গিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। দেখুন, যখনই এই যে পরিস্থিতি চলছে, যুদ্ধ যখন লাগবে তখন তো একটা অন্যরকম সিচুয়েশন আছে। তার পাশাপাশি এখন পাকিস্তানিদের দেওয়া 48 আওয়ার্স আলটিমেটাম চলে গেছে, বাংলাদেশিদের সার্চ অপারেশন চলছে, পশ্চিমবঙ্গে এরকম অবস্থা হয়ে রয়েছে, কাশ্মীরে ওই অবস্থা হয়ে রয়েছে, পাঞ্জাবে খালিস্তানিদের চাপ আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, ফলে বিএসএফ এর পজিশন কিন্তু আগামী দিনে অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একটা যেটা আমাদের নেগেটিভ পয়েন্ট হয়ে রয়েছে, নেগেটিভ পয়েন্ট বলবো না, একটু আমাদের উইক পয়েন্ট হয়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের একজন জওয়ান, বিএসএফ এর একজন জওয়ান, আমাদের এই বাংলারই ছেলে পিকে সাউ, তিনি কিন্তু ওই টহল দিতে দিতে ভুল করে পাক সীমানার মধ্যে চলে গিয়েছিলেন, এবং তার ফলে তাকে পাকিস্তানিরা ডিটেন করে ফেলেছে। এখন তাকে ফেরত আনার সব রকমের চেষ্টা করা হচ্ছে, 3টে ফ্ল্যাগ মিটিং করা হয়েছে,
কিন্তু পাকিস্তান এখন এই যে উইক পয়েন্টটা পেয়ে গেছে না, এটাকে ক্যাপচার করতে চাইছে, কিছুতেই তারা ছাড়তে চাইছে না। ফলে অপশন এখন অনেকেই কথা বলছে, আঙুল তুলছে যে ওকে নিয়ে আসার জন্য কিছু করছে না কেন। আরে ওকে নিয়ে আসার জন্য কি আছে, পাকিস্তান একটা জিনিসই চাইছে, এই যে জঙ্গিদের আঁতুর ঘরকে সাফ করার অভিযান ভারতবর্ষ শুরু করেছে, সারা বিশ্ব সেখানে ভারতের সাথ দিচ্ছে, সেই অ্যাক্টিভিটিটা স্টপ করে দেওয়া হোক, তাহলেই পিকে সাউকে ছাড়া হবে। কিন্তু এই মৌকাটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তাহলে কি আর পাকিস্তানকে এই জঙ্গিবাদ থেকে কিছুতেই সরানো যাবে, এই জঙ্গিবাদকে মুক্ত করা যাবে? ফলে সে একটা খুব প্র্যাকটিক্যাল গেম হচ্ছে। এবং খুব ইম্পর্টেন্টলি যেটা, অনেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক হলেও পাকিস্তান কিন্তু অ্যালার্ট আছে, এবং যখন তারা দেখবে যে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা সমস্ত কিছু ভেঙে যাচ্ছে, তারা কি করবে, এই পিকে সাউকে কিন্তু আর বাঁচতে দেবে না। ফলে এই পিকে সাউকে, আমাদের একজন গর্বিত জওয়ান, তাকে ফিরিয়ে আনার জন্য সব রকমের প্রচেষ্টা হচ্ছে, এবং সেটা কিন্তু অন্যরকম কিছু প্ল্যানিং হবে। সেই জায়গা নিয়েও কিন্তু কঠিন বৈঠক হয়েছে অমিত শাহজির সঙ্গে দলজিৎ সিং চৌধুরী স্যারের, সেটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা গেছে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট মিটিং আজকে হয়েছে, সেটা হচ্ছে, আপনারা জানেন এখন আমাদের সিডিএস হয়ে গেছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ আমাদের যে তিনটে বাহিনী আছে, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তাদের যে সুপার বস, সেই জায়গাটায় যিনি রয়েছেন, সেনা সর্বাধিনায়ক, তিনি কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন। এবং যেটা আনন্দবাজারের খবর, পাকিস্তান সম্পর্কিত রণকৌশল নিয়েই আলোচনা হলো দুজনের মধ্যে। আমি গতকালই দেখিয়েছিলাম যে একদিকে নেভি, একদিকে এয়ারফোর্স, একদিকে আর্মি, তারা কিন্তু ফুল ফ্লেজেড ড্রিলিং এ আছে এবং বিভিন্ন জায়গায় তারা করছে। এবং গতকালই কিন্তু ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি জানিয়ে দিয়েছে যে সেনা মুভমেন্ট নিয়ে কোনো রকম কোনো খবর করা যাবে না, এটা জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষার প্রশ্ন হয়ে যাচ্ছে। ফলে কিছু একটা যে হচ্ছে, সেটা নিয়ে তো একটা জল্পনা চলছেই। তার পাশাপাশি এই যে সেনা সর্বাধিনায়কের সঙ্গে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীর 1-to-1 মিটিং হলো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপর একটা লাইভ আপডেট আসছে, যেটা এখনো হয়তো মিডিয়াতে পাবলিশ হয়নি, সেই জন্য প্রুফ হিসেবে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু টিভি চ্যানেল দেখাতে শুরু করে দিয়েছে। এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পরই রাজনাথ সিং পৌঁছে গেছেন নরেন্দ্র মোদীজির কাছে, এবং নরেন্দ্র মোদী রাজনাথ সিং এর হাই প্রোফাইল বৈঠক চলছে। অর্থাৎ এখানে যে মিটিংটা হলো, সেই মিটিং এর আপডেট সেখানে যাচ্ছে এবং পরবর্তী স্ট্র্যাটেজি ডিসকাশন হচ্ছে। ফলে পাকিস্তানে কি হবে, কখন হবে, কেন হবে, সেই সমস্ত কিছু কিন্তু ফাইনাল কাউন্টডাউনের জায়গায় আসছে। আর সেই জল্পনাটা আরো একটা ডিসিশন থেকে কিন্তু বেড়ে যাচ্ছে। আবারও সার্জিক্যাল স্ট্রাইক, পাঞ্জাব সীমান্তে চাষিদের দুদিন দিল বিএসএফ, কেটে ফেলতে হবে ফসল। দেখুন, পাঞ্জাবের যে ফসলগুলো থাকে, গম জাতীয় জিনিস আছে, জোয়ার, ভুট্টা, এই ধরনের যে জিনিসগুলো থাকে, সেগুলো হাইটে গাছগুলো বড় হয়। ফলে ওইখানে কিন্তু সেনা অ্যাক্টিভিটি করা, এইগুলো যখন ফসলগুলো থাকবে তখন একটু অসুবিধাজনক হয়ে যায়। ফলে এই জায়গাটাতে সেখানকার সমস্ত কৃষকদের বলা হয়েছে, এখন কিন্তু ফসল কাটার সময় আসেনি, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে বলা হয়েছে যেটুকুনি যা হবে তোমরা কিন্তু 48 আওয়ার্সের মধ্যে কেটে পুরো এইখানটা সাফ করে দাও। তোমরা যেটুকুনি পারো তোমাদের এই কৃষি সবজি নিয়ে তোমরা চলে যাও সেখান থেকে, বাকি ওই জায়গাটা ছেড়ে দাও। মানে মানে বিএসএফ এর এই ইনস্ট্রাকশনই ক্লিয়ার করে দিচ্ছে, সামথিং মেজর ইজ গোয়িং টু হ্যাপেন, বড় কিছু একটা হতে চলেছে। সেটা কি, কখন, অবভিয়াসলি আবারও বলছি, হাতে গোনা কয়েকজন সেটা জানেন, এবং সঠিক সময় সেই সিদ্ধান্ত হবে। কিন্তু অ্যাক্টিভিটি যে পুরো দমে চলছে, যারা এখনো বলছেন যে নরেন্দ্র মোদী কি করছেন, অমুক থাকলে দেখিয়ে ফাটিয়ে দিত, ভারত আলটিমেটলি কিছু করতে পারবেন না। দেখুন, আবারও বলছি, যুদ্ধটা হচ্ছে ঘরে এবং বাইরে, দু জায়গাতেই করতে হবে। একদিকে পাকিস্তানকে সবক শেখানোর আছে, অন্যদিকে আমাদের দেশের মধ্যেই প্রচুর ছারপোকা, প্রচুর আরশোলা লুকিয়ে আছে, যেগুলো জঙ্গি, জেহাদি, যারা চুপ করে আছে, যারা মিচকে পড়া হয়ে আছে, যারা এখন এইসব হওয়ার পর উল্লাসে ফেটে পড়ছে, সেই সমস্তকে আইডেন্টিফাই করতে হবে, এই অবৈধ বাংলাদেশি, পাকিস্তানি, এবং যারা এই মানসিকতাতে চলে, সেই প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, আইসোলেট করতে হবে এবং তাদের ব্যবস্থা করতে হবে। সেই সমস্ত অ্যাক্টিভিটি চলছে কাশ্মীরে। যারা জঙ্গিদের সাপোর্ট করে, যারা জঙ্গিদের চাষ করে, যাদের ঘর থেকে জঙ্গি বেরোয়, সেখানে খুঁজে খুঁজে একটা একটা বাড়ি দেখে দেখে চিরুনি তল্লাশি চলছে সেখানে। ফলে সব মিলিয়ে ম্যাসিভ অ্যাক্টিভিটি চলছে, এবং যে যে মুভমেন্টগুলো হচ্ছে, সেখান থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু, সেই টাইমিংটা কখন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই বড় কিছু হতে চলেছে। প্রত্যেকটা মিনিস্ট্রি যে অ্যাক্টিভিটি, অনেক জল্পনা কিন্তু সেখান থেকে বাড়িয়ে দিচ্ছে। কি বলবেন সারাদিনের এই কর্মকাণ্ড নিয়ে? একদিকে যেরকম পাকিস্তানকে শায়েস্তা করার ব্যবস্থা চলছে, অন্যদিকে ঘর সাফাই অভিযান চলছে, দ্বিমুখী এই যে কৌশল ভারত সরকার নিয়েছে, নরেন্দ্র মোদী সরকার নিয়েছে, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।